আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা আনন্দ পাঠ বইয়ের 51 পৃষ্ঠা নাটক মানসিংহ ইসা খা এটা তোমাদেরকে আমি শেখাবো। এটা ইব্রাহিম খান লেখা। তো শিখে দেখো, মানসিংহ এবং ইসা খা আমরা এটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এখানকার। মানসিংহ ছিল রাজপুত রাজা ছিল। 11 সিন্ধুর হলো আসলে এখন কিশোরগঞ্জের একটা নদীর নাম হলো 11 সিন্ধু। 11 সিন্ধুর পরপারে মানে অপর পারে, আর 11 সিন্ধু এই নদীর অপর পারে মানসিংহের শিবির ছিল। মানসিংহর মানে যুদ্ধের যে সৈন্যরা যেখানে থাকে যুদ্ধ শিবির সেখানে। আর দুর্জয় সিংহ ছিল সেখানে, দূত ছিল। দুর্জয় সিংহ হলো মানসিংহের সহচর, মানসিংহের সাথে ছিল। আর দূত ছিল বার্তাবাহক আর কি। মানসিংহ বলতেছে আর কি, শোনা যায় একদা এক অসুররাজ গোষ্পদে ডুবে মরেছিল। অসুররাজ মানে অসুরদের রাজা। আর অসুর ছিল কারা জানো? দেবতাদের শত্রু, যারা হিন্দু ধর্ম মতে দেবতাদের শত্রু অসুর। তো এই অসুরদের এক রাজা ছিল, সে নাকি গোষ্পদে মানে গরুর খুরের চাপে তৈরি কোনো গর্ত। গরু যখন চলাচল করে গরুর খুরের পরে যে গর্ত পরে, এই গর্তের মধ্যে নাকি অসুরদের রাজার মানে ডুবে মরছিল। একথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? একথা কি বিশ্বাস হয়? মানসিংহ দুর্জয় সিংহকে বলতেছে। দুর্জয় সিংহ বলছে যে এ তো পুরাণের কাহিনী মাত্র, মানে হিন্দুদের যে ধর্মগ্রন্থ পুরাণ, যে পুরাণের নাকি এটা একটা কাহিনী মাত্র, বিশ্বাস করি না। দুর্জয় সিংহ এটা বিশ্বাস করে না। মানসিংহ বলছে আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। মানে মানসিংহ নাকি আগে বিশ্বাস করতো না, এখন নাকি বিশ্বাস করে। দুর্জয় সিংহ বলছে যে সত্যি বিশ্বাস করেন মহারাজ, আপনি বিশ্বাস করেন? মানসিংহ বলছে যে চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ, তাতে বিশ্বাস না করি কেমনে, তাই বলো। নইলে বাংলায় এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইসাকা, তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর মানসিংহের আপন জামাতা। তার মানে মানসিংহের মেয়ের হাজবেন্ড মানে জামাতা এই বাংলার যে পাঠানদের সর্দার ছিল ইসাকা, 12 ভূঁইয়াদের সর্দার ছিল ইসাকা, 12 ভূঁইয়াদের নেতা ছিল। ইসাকার হাতে মানসিংহের জামাতা নিহত হয়েছিল যুদ্ধে। দুর্জয় সিংহ বলতেছে, তা কিন্তু মানসিংহ এটা মানতে রাজি না। কারণ বাংলা নর্মাল একটা একদম পাঠান সর্দার, এটা পাঠানদের রাজা, পাঠান বংশের রাজা, 12 ভূঁইয়াদের নেতা ছিল, বাংলা একটা ক্ষুদ্র অঞ্চলের রাজা ছিল। তো তার কাছে তার মানে জামাতা নিহত হলো, সেটা সে বিশ্বাস করতে রাজি না। তার কাছে মনে হয় এটা হলো যে গোষ্পদে ডুবে মরার মতো আর কি। ওই যে অসুর রাজ্যে গরুর খুরের গর্তে ডুবে মারা গেছিল, সেটার মতো তার কাছে মনে হয়। দুর্জয় সিংহ বলছে আশ্চর্যই বটে। মানসিংহ বলছে যে মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো সে মরতই, না হয় 2 দিন আগে মরেছে। কিন্তু কিন্তু রাজপুতনার মরু সিংহ মারা গেল বাংলার বকরির হাতে। এ দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ? মানে রাজপুতনার মরু অঞ্চলের সিংহ সে মারা গেছে মাত্র কি এই ইসাকার কাছে, এটা তারা মানতে রাজি না, যেখানে মানুষ বকরি চারায়। দুর্জয় সিংহ বলছে মহারাজ এ দুঃখ করতে পারেন। মানসিংহ বলছে জামাতা নিহত হয়েছে, কিন্তু তারও চেয়ে বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনা নারীরা হাসবে, ছোটরা উপহাস করে রটনা করবে। আমি নিজে ভয় পেয়ে ইসাকার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম। অনেকে ভাববে আমি কাপুরুষ। দুর্জয় সিংহ বলতেছে এ বিধাতার বিধান মহারাজ, সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? দুর্জয় সিংহ বলতেছে এটা বিধাতার বিধান, আপনার জামাতা পরাজয় হয়েছে, তো সরে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। মানসিংহ বলছে না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ইশাখাকে হত্যা করব। দুর্জয় সিংহ বলছে কিন্তু সে কি করে সম্ভব? মানসিংহ বলছে যে ইশাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল। দ্বন্দ্বযুদ্ধ মানে মল্লযুদ্ধ, সামনাসামনি লড়াই, কিন্তু পাঠিয়েছিলাম আমার জামাতাকে। ইশাখা মানে মানসিংহকে বলছিল লড়াই করার জন্য, কিন্তু মানসিংহ না এসে তার জামাতাকে পাঠিয়েছিল। কিন্তু জামাতা তো নিহত হয়েছে। আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে। আমি থেকে জানিয়েছি ইসাখার মুন্ডুপাত করার জন্য মানসিংহ এখনো জীবিত রয়েছে। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকে। মানসিংহ নিজে ইসাকাকে আহ্বান করেছে তার সাথে লড়াই করার জন্য। দুর্জয় সিংহ কোনো উত্তর পেয়েছেন? দুর্জয় সিংহ বলতেছে কোনো মানে ইসাকা আসবে কিনা, কোনো উত্তর দিছে কিনা। মানসিংহ বলছে না, তবে এখনই পাবো। জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা। মানসিংহ বলতেছে সে নাকি কাপুরুষ, সে আবার দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা। এই সময় একজন দূত আসছে, যে বার্তাবাহক আসছে। প্রবেশান্তে কুর্নিশ করিয়া মানে প্রবেশের সময় সে মাথা কুর্নিশ করলো, তাকে সম্মান জানালো। মহারাজের জয় হোক, এটা বলল দূত। মানসিংহ বলছে কি সংবাদ? দূত বলতেছে সংবাদ শুভ, মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল, এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির। তবে ইশাখা এই আহ্বান গ্রহণ করেছেন। তারা মনে করছে মহারাজকে হত্যা করেছে, কিন্তু হত্যা তো করেছে হলো মানসিংহের জামাতাকে, তাই না? কিন্তু ইশাখা সে আহ্বান গ্রহণ করেছে, সে রাজি হয়েছে আবার যুদ্ধ করতে। মানসিংহ বলছে গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই, হয়তো অনেকক্ষণ পরে হয়তো গ্রহণ করছে, মানসিংহ এটা মনে করছে। বার্তাবাহক বলতেছে না মহারাজ, যখন বলছি তখনই গ্রহণ করেছে। মানসিংহ বলছে তখনই? আচ্ছা তা বেশ, কোনো জবাব এনেছো? দূত বলছে এনেছি মহারাজ, তবে দেখাতে সাহস হয় না, মানে কোনো কোনো জবাব টবাব আনছে কিনা চিঠির। মানসিংহ বলছে তোমাকে অভয় দিচ্ছি দূত, বলো
দূত বলতেছে, মহারাজ ইসাখা লোকটা নিতান্ত, নিতান্ত, এই নিতান্ত। মানসিংহ বলছে, নিতান্ত কি? দূত বলছে, আগে নিতান্ত গোয়ার টাইপের লোক। কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন। মানে কেমন টাইপের লোক? মহারাজ আহ্বান করছে, একটু ভয় পাবে বা চিন্তা করবে, সাথে সাথে রাজি, তলোয়ার খুলছে। তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন, বহুত আচ্ছা। নিজের হাত, তলোয়ার দিয়ে নিজের হাতে একটু কেটে ওই রক্ত দিয়ে আবার লিখে দিছে, বহুত আচ্ছা। মানে রাজি আছে সে দ্বন্দ্বযুদ্ধে লড়তে। স্থান এবার লড়াইয়ের ময়দান। একদিক দিয়ে পাঠান শিবির, অন্যদিকে মুঘল শিবির। মুঘলদের পক্ষে হলো কি মানসিংহ, আর পাঠানদের থেকে ইসাখা। অদূরে 11 সিন্দুর কেল্লা, ময়দানের মাঝখানে ইসাখা মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। কেল্লা মানে দুর্গ। ইসাখা বলছে যে, নমস্কার মহারাজ। মানসিংহ বলছে, আদাব খা সাহেব। ইসাখা বলছে, এত তফলিফ করে এখানে না আসে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়ে মহারাজের সঙ্গে আমি এক হাতে লড়ে আসতাম। ইসাখা বলছে, যদি মানসিংহ এখানে না আসলেও পারতো, দিল্লিতে গিয়েই সে তার সাথে লড়াই করে আসতো। মানসিংহ বলছে, বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন, একটু দেখতে শখ হলো খা সাহেব। মানসিংহ বলতেছে যে, আপনারা বাংলার জঙ্গলে টঙ্গলে কেমন আছেন একটু দেখতে ইচ্ছা হলো, এই জন্য আমি এদিকে এসে পড়ছি। ইসাখা বলছে, রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কিরূপে থাকেন তা দেখবার কৌতূহল তো এ বান্দার হতে পারত। তখন ইসাখা একটু চালাকি করে বলল, রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকারে মহারাজ থাকে, কেমনে থাকে, এটাও তার তো তার দেখা ইচ্ছা হইতে পারে। তাহলে সে গিয়ে সেখানে দেখে আসতো, সেখানে না লড়াইটা লড়তো। মানসিংহ বলছে, পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। ইসাখা, এ আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল। ইসাখা বলছে কি, যে আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল, মানে আপনাদের সাথে থেকে থেকে এগুলো শিখছি। আগে পাঠানরা কথা বলতো না, কথা বলতে কেবল তাদের তীর আর তলোয়ার। আগে পাঠানরা কথা বলতো না, এরা তীর এবং তাদের তীর তলোয়ার কথা বলতো। মানসিংহ বলছে, ইদানিং বুঝে তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোতা হয়ে পড়েছে। ইসাখা বলতেছে, শাহী ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু বোতা হয়েছে বই কি আর কি। মানে আমাদের ফৌজদের উপর যেভাবে জোর জুলুম করা হচ্ছে, এই জন্য কিছুটা হয়তো অস্ত্র বোতা হয়ে গেছে। মানসিংহ বলছে, তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলে হয় না খাসেব? এবার মানসিংহ বলতে, তাহলে আপনারা তলোয়ার বাদ দিয়া কাবুলিওয়ালা হন। ইসাকা বলছে, কিন্তু কাবুলি মেয়া এখানে খাবে কে? এগুলো তো এখানে খাবে না কেউ। কাবুলিওয়ালা যে হয় এগুলো বিক্রি করব, মেওয়া টেওয়া বিক্রি করবো, কে খাবে এখানে? মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধেই বমি আসে। ইসাকা বলতেছে যে, আমরা যে কাবুলিওয়ালা হবো, কাবুলি মেওয়া বিক্রি করবো, কাবুলি খাবে কে? মহারাজ তো খালি খিচুড়ি খায় আর ঘাসের রুটি খায়। মানসিংহ বলতেছে, কিন্তু খা সাহেব এ কেবল কথার যুদ্ধের জন্য তৈরি হয়ে এসেছে, না আর কোনো মতলব আছে? মানসিংহ বলতেছে, তাহলে কি, ইসাখাকে বলতেছে, আপনি কি খালি কথার যুদ্ধ করতে আসছেন, না আর কোনো মতলব আছে? ইসাখা বলতেছে, সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। মহারাজ যদি চান দ্বন্দ্বযুদ্ধ হবে, আর মহারাজ যদি চান গল্প হবে। ইসাখা যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অস্ত্রে, যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। মানসিংহ বলতেছে, মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ইসাখার অহংকার বেড়েছে। শাহবাজ খাঁ মানে তার জামাতা। মানসিংহ বলতেছে, কি আমার শাহবাজ খাঁকে জামাতাকে পরাজিত করে তোমার অহংকার বেড়েছে নাকি? কিন্তু ইসাখা কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নেই। ইসাখা বলতেছে, কিন্তু ফাঁদের সঙ্গে এ বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এইমাত্র সেদিন। সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। মানসিংহ বলতেছে, সে কথা জানি কাপুরুষ। আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক, বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছো। ইসাখা বলতেছে, খবরদার মানসিংহ, ইসাখাকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায়নি। আর ইসাখা নিজে পর্দার আড়ালে থেকে জামা থেকে কখনো লড়াইয়ে পাঠায় নাই। ইসাখা এমন না যে নিজে পর্দার আড়ালে থেকে জামা থেকে লড়াইয়ে পাঠায়। কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি, সে মহান যুবকের নামে, যিনি বীরের মতো যুদ্ধ করে সমর সজ্জা গ্রহণ করেছেন। কিন্তু তুমি যাকে বলেছো যে মানে তরুণ যুবক বলতেছো, সে বীর ছিল, বীর। সে সে তো যুদ্ধের আহ্বান গ্রহণ করেছিল, গ্রহণ করে লড়াই করে সে মৃত্যুসজ্জা গ্রহণ করেছে। সে তো যুদ্ধ করে জীবন দিছে। মানসিংহ বলতেছে, ভূতের মুখে রাম নাম হচ্ছে, ইসাকা তাকে হত্যা করেছে, ইসাকার সাথে যুদ্ধ করে মানে নিহত হয়েছে, আবার ইসাকাই আবার এগুলো তার নামে বীর বলতেছে। এই জন্য মানসিংহ বলছে, ভূতের মুখে রাম নাম। কিন্তু আত্মরক্ষা করে ইসাকা। ইসাকা বলতেছে, তুমিও আত্মরক্ষা করে মানসিংহ। যুদ্ধ শুরু হইল। লড়িতে লড়িতে ইসাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙ্গিয়া পড়িয়া গেল। নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়িয়ে রইলেন। ইসাকা বলতেছে, এখন মহারাজাকে রক্ষা করবে কে? মানসিংহ বলতেছে, কেউ না, তুমি আমাকে হত্যা করো ইসাকা। ইসাকা বলতেছে, না মহারাজ, সে হয় না। নিরস্ত্রের উপর ইসাকা ওয়ার করে না। যে অস্ত্র নাই তার সাথে ইসাকা কোনোদিনও লড়াই করে না। মানসিংহ, তবে আমাকে বন্দি করো তুমি, আমি তোমার অনুগ্রহ চাই না।
ইসাকা বলতেছে, তাও হয় না মহারাজ, আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দি করব না। এই নিন আমার তলোয়ার, যুদ্ধ করুন। নিজ তলোয়ার মানসিংহের হাতে তুলিয়া দিয়া বাম কটি হইতে অন্য তলোয়ার খুলিয়া দাঁড়াইলেন নিজে। মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুরিয়া ফেলিয়া দিলেন। বলছে, আমি লড়বো না, আমি তোমার সাথে আর লড়াই চাই না। ইসাকা বলতেছে, কেন মহারাজ? মানসিংহ বলতেছে যে, আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই। ইসাকা বলতেছে, বটে? মানসিংহ বলতেছে, ইসাকা চমৎকার, দূর হতে তোমার কত নিন্দাই শুনেছি, বাই কাছে এসেও তো এতদিন তোমাকে চিনতে পারিনি, আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো, এই আমার পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত। ইসাকা বলতেছে, মহারাজ ভাই, তোমার হৃদয়ের পরিচয় পেয়েও আমি ধন্য। মানসিংহ, এসো, তবে এসো ভাই। আলিঙ্গন করলো। আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মুঘল পাঠানদের বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক, আর কখনো আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। তাহলে মুঘলদের সাথে পাঠানদের একটু বন্ধুত্ব হয়, কিন্তু এটা বেশি দিন টিকে নেই, পরবর্তীতে আবার লড়াই হয়েছে। মানে এই ইব্রাহিম খান ইব্রাহিম খাঁ মানে এই নাটকটা লিখছে ইব্রাহিম খাঁ। ইব্রাহিম খাঁ নাট্যাংশে হাজির করেছেন ঈশা খাঁ এবং রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ মহানুভবতার কাহিনী। বাংলার পাঠান বীর ঈশা খাঁ দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেন মানসিংহের বীর জামাতাকে। প্রতিশোধ নিতে মানসিংহ 11 সিন্ধু ময়দানে ইসাকাকে যুদ্ধের আহ্বান করে। ইসাকা বীরত্বের সঙ্গে তা গ্রহণ করেন। যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহ তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন, কিন্তু ইসাকা নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে তার হাতে অপর একটি তলোয়ার তুলে দেন। ইসাকার বীরত্ব উদার যে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুঁড়ে ফেলেন। ইসাকার সঙ্গে তার কোনো যুদ্ধ নেই। তারপর দুই বীর পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন। দুজনেই ভারতের মোগল পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনে দৃঢ় প্রতিজ্ঞ হন। নাট্যাংশটিতে মোগল ভারত আমলের বীরত্ব, মহানুভবতা, ভ্রাতৃত্ববোধের পরিচয় ফুটে উঠেছে। প্রতিফলিত হয়েছে মানুষের উদারতা ও মহানুভবতা। তাহলে তোমরা কাহিনীটা একটু পড়বা, তাহলে কিন্তু তোমরা সবকিছু পারবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।